গুপ্ত শক্তিকে ব্যবহার করছে পরাজিতরা। গণতন্ত্রে বাধা সৃষ্টিতে ফ্যাসিবাদ বিরোধী কেউ কেউ। ঐক্যে জোট তারেক রহমানের কোনো দলের স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয়। পলাতক অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। জামায়াতের আলোচনার প্রস্তাবে সাড়া নেই। কোন দলকে রেফারির ভূমিকায় চায় না বিএনপি। রাস্তায় নামলে সংঘর্ষের শঙ্কা খসুর, ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে। ওই সময় রিপ্লাই দিয়েছেন জামায়াতের আহ্বানে সাড়া দিবেন না। কোনো বিষয়ে আলোচনা করার জন্য কোনো রেফারির ভূমিকায় কোনো দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি, সেটা বোধহয় সঠিক হচ্ছে না। কোথায় কোথায় আপনি রাস্তায় যাবেন, বৃহত্তর তো বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, তখন তো সংঘর্ষ হবে না। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট ডিসিশন নিবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই জোটের প্রতীকে ভোট বাতিলের অভিযোগ। দ্রুত পুনর্বহাল চায় বিএনপি সহ কয়েকটি দল, বিপক্ষে জামায়াত এনসিপি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফিরছেন তারেক রহমান। প্রস্তুত হচ্ছে বাড়ি কার্যালয়। নিরাপত্তা নিশ্চিতে সরকারের কাছে আবেদন করবে বিএনপি। বুলেট প্রুফ গাড়ির অনুমোদন। প্রাথমিক শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, আহত অনেকে। কাল থেকে কর্মবিরতির ডাক। অযৌক্তিক আখ্যা উপদেষ্টার। পড়াশোনার ক্ষতি হলে ব্যবস্থার হুঁশিয়ারি। পর্যাপ্ত উৎপাদনের পরও সংকটের অজুহাতে অস্থির পেঁয়াজের বাজার। 7 দিনে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে 173 কোটি টাকা। আমদানির অনুমতি না দেওয়ার পরামর্শ। এবং মোবাইল অপারেটরদের একচেটিয়া ব্যবসাদের অভিযোগ। টেলিকম গাইডলাইনে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি ব্রডব্যান্ড সেবাদাতাদের। গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত করতে ফ্যাসিবাদী সময়ের গুপ্ত শক্তির কৌশল ব্যবহার করছে 5 আগস্টের পরাজিতরা। নতুন দেশ গড়ার সুযোগ বিনষ্ট করছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কেউ কেউ। আর এই বিষয়ে সবাইকে সজাগ থাকার পাশাপাশি ঐক্য ধরে রাখার তাগিদ দিয়েছেন তারেক রহমান। কোনো দলের স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয় বলেও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে ঐক্যের আলোচনা প্রস্তুত থাকলেও বিএনপি কোনো দলকে রেফারির ভূমিকায় চান না বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। জুলাই জাতীয় সনদের সুপারিশ জমা হওয়ার পর থেকে সনদ বাস্তবায়ন, গণভোট ও সংসদ নির্বাচন আর নোট অফ ডিসেন্ট ইস্যুতে সরগরম রাজনীতির মাঠ। মাঝে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য 1 সপ্তাহের সময় বেঁধে দেয়া নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। শনিবার বিকেলে হিন্দু প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারকে তাদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নোট অফ ডিসেন্টের ব্যাখ্যাও দেন তিনি। জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। ফ্যাসিবাদ আমলের গুপ্ত শক্তি আবারও একই কৌশলে গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে। ফ্যাসিবাদ শাসন আমলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে
দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। এদিকে ছাত্রদল আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সরকারের সীমারেখা নির্বাচন পর্যন্ত। তিনি বলেন, আলোচনার জন্য প্রস্তুত বিএনপি, তবে কোনো রাজনৈতিক দলকে রেফারির ভূমিকায় চান না তারা। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। আপনাদের এইরকম কোনো এখতিয়ার নাই আমাদেরকে ডিকটেট করার যে 7 দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন, না হলে আমরা সিদ্ধান্ত নেব। প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে আহ্বান জানায় কোনো বিষয়ে আলোচনা করার জন্য, যে কোনো ইস্যুতে, আমরা সবসময় আলোচনায় আগ্রহী যাব। কিন্তু কোনো বিষয়ে আলোচনা করার জন্য কোনো রেফারির ভূমিকায় কোনো দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি, সেটা বোধহয় সঠিক হচ্ছে না। এছাড়া নির্বাচন কমিশনকে ডিসেম্বরেই তফসিল ঘোষণার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। আমরা মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জনমত উপেক্ষা করে জোর করে দাবি আদায়ে কথায় কথায় রাস্তায় নামছে কিছু দল। বৃহত্তর দল মাঠে নামলে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে জামাতের সংলাপের আহ্বানে বিএনপির সাড়া দেয়নি বলে জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে উত্তরণ ঘটেনি। যে চাহিদা সেটাকে আমরা তুলে আনতে পারি না। জাতীয় নির্বাচন সামনে রেখে দলগুলোর নির্বাচন ইশতেহার প্রণয়নে প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনার। সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা ট্রেসের আয়োজনে অংশ নেন বিভিন্ন দল এবং সরকারের প্রতিনিধি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অধিকাংশ দল নির্বাচনের দিন গণভোটে একমত হলেও জামায়াত রাজপথে নেমে দাবি আদায়ে জবরদস্তি করছে। এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, প্রেশার নয়, জনমত গঠনের রাজপথে তারা। জামায়াতের সংলাপের আহ্বানে বিএনপি অস্বীকৃতি জানিয়েছে বলেও জানান তিনি। আমাদের যেটুকু বিরোধ আছে, আমরা কি মাঠের কোনো কর্মসূচি দিয়ে, আমরা কি চাপ প্রয়োগ করে, হুমকি দিয়ে, জবরদস্তি করে এগুলোকে আমরা সমাধান করতে পারবো? এটা নিশ্চয়ই কোনো পথ না। আলোচনা লাগবে, বোঝাপড়া লাগবে, সমঝোতা লাগবে। আমরা ডেমোক্রেটিক প্রসেসে আগাচ্ছি এবং আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি। আমরা জনমত তৈরি করার জন্য করছি, আমরা প্রেশার গরু হিসেবে কাজ করছি না। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে। ওই সময় ওনারা রিপ্লাই দিয়েছেন, জামাতের আহ্বানে সাড়া দিবেন না। বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। কিছু দলের মধ্যে স্বৈরাচারী মনোভাব এসেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা কথায় কথায় রাস্তায় নামে তাদের মতো বৃহত্তর দল নামলে সংঘর্ষের শঙ্কা রয়েছে। কথায় কথায় আপনি রাস্তায় যাবেন, বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, তখন তো সংঘর্ষ হবে না। আমাদের মধ্যে একটা কেন জানি স্বৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে। আপনি এখন মালিক নিজে হয়ে যাচ্ছেন কেন? মালিক তো জনগণ। দলগুলো ঐক্যে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকার দ্রুতই সিদ্ধান্ত নেবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার দিনরাত কাজ করছে বলেও জানান শফিকুল আলম। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে। ইন্টারিম গভর্নমেন্ট ফুললি কমিটেড ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করার জন্য। ইলেকশন হবে। অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার প্রণয়নে নাগরিকদের মতামত নিতে দুটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম উন্মুক্ত করা হয়। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছি তার কাছে। মুরসালিন, আমরা দুইটি রিপোর্ট দেখলাম এবং সেখানে দেখলাম যে পক্ষে বিপক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করছে রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকেও প্রেস সচিব কথা বলেছেন। সেক্ষেত্রে আমরা যদি বিএনপির কথায় আসি, বিএনপি দেখলাম কয়েকটি দল এবং সরকারেরও তারা সমালোচনা করেছেন। বিএনপির পক্ষ থেকে আসলে কি বলা হচ্ছে? রাব্বি, আপনাকে ধন্যবাদ। আমরা দুটো প্রতিবেদন দেখলাম এবং প্রথম প্রতিবেদনটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ একটি
অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যেটি একটি ভিন্ন সম্প্রদায় অর্থাৎ মতুয়া বহুজন সমাজ, এই তাদের একটি হিন্দু প্রতিনিধি সম্মেলন ছিল, সেখানে তিনি যোগ দিয়েছিলেন এবং সেখানে বেশ লম্বা সময় পরেই কিন্তু তিনি আসলে সরকারের কঠোর সমালোচনার দিকে গিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও তিনি কথা বলেছেন। আমরা একটু চুম্বক অংশগুলোর দিকে একটু তাকাতে চাই রাব্বি। আমরা যেই বিষয়টি সংবাদে এখন পর্যন্ত দেখলাম, প্রথম বিষয়টি জনাব তারেক রহমান যেটি বলেছেন যে কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এটি মূলত তিনি যেটি বুঝাতে চেয়েছেন যে এখন পর্যন্ত নির্বাচন, গণভোট, জুলাই জাতীয় সনদ, জাতীয় ঐক্যমত্য নিয়ে সার্বিকভাবে গেল 15 মাসে যা কিছু হয়েছে, বিএনপির অবস্থান ছিল সরকারকে সহযোগিতামূলক। তিনি এই ধরনের কথাই জানিয়েছেন এবং সেই সহযোগিতার প্রেক্ষিতে এখন পর্যন্ত তারেক রহমান যেটি বলেছেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে কোনো ধরনের চাপের মুখে ফেলেনি, বরং যেটুকুই ঐক্যমত্য হয়েছে সেখানে কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেটি তারেক রহমানের দৃষ্টিতে এটি সবচেয়ে ডিসেন্ট রাস্তা তিনি বলছেন। পাশাপাশি যে বিষয়টি বলছেন যে ফ্যাসিবাদী সময়ের গুপ্ত শক্তির কৌশল ব্যবহার হচ্ছে, এই বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমান যে বিষয়টি জানানোর বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, যেভাবে গুপ্ত শক্তিগুলো ফ্যাসিবাদী সময়ে লুকিয়ে থেকেছিল, ঠিক একইভাবে সেই গুপ্ত শক্তিগুলোর কৌশল ব্যবহার করে গণতন্ত্র উত্তরণের যে পথ সেটি আসলে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, সেই দিকটিকে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। সেটা অন্তর্বর্তী সরকারকে এবং রাজনৈতিক দল যারা রয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তাদেরকে সজাগ থাকার তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সুযোগ নষ্ট করছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কেউ কেউ। এই সুযোগ বলতে তিনি ওই গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক স্থিতিশীলতা, রাষ্ট্রের যে স্থিতিশীলতা আনার যে সুযোগটি তৈরি হয়েছে, সেটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা ছিলেন তাদেরই কেউ কেউ আসলে সুযোগটি নষ্ট করছেন, এটিকেই তিনি উল্লেখ করেছেন। আলাদা একটি অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, আলোচনায় প্রস্তুত তার দল, তবে রেফারির ভূমিকায় কোনো দল নয়। এই রেফারির যেই ভূমিকা, এই বিষয়টি নিয়ে সালাউদ্দিন আহমদ তিনি কিন্তু যেই দেখা গেছে যে জুলাই জাতীয় সনদের সুপারিশমালা দেওয়ার পর থেকেই কিন্তু এই শব্দটি আসলে রাজনীতিতে চলে এসেছে। কেননা একটা রাজনৈতিক দল বারবার তারা উল্লেখ করছেন যে সমঝোতার জায়গায় যেতে চায়, মধ্যস্থতা করার চেষ্টা করছে, কিন্তু বিএনপি চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। অন্য দলগুলো কি বলছে সেই বিষয়ে আরও একটি প্রতিবেদন যেটি আমাদের ছিল, এখন যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছেন, সেই প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু বেশ কথার লড়াইয়ের মধ্যেই চলেছে। যেমন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক তিনি কিন্তু আজকের যে একটি আয়োজন ছিল সেখানে তিনি বলেছেন যে গণভোটের দাবি আদায়ে জবরদস্তি করছে জামায়াত। এই বিষয়টি তিনি বুঝাতে চেয়েছেন যে রাজনৈতিক অধিকাংশ দলগুলোই তারা নির্বাচনের দিন গণভোটে একমত হয়েছে, এটি বলছেন সাইফুল হক, কিন্তু জামায়াত আসলে আলাদাভাবে নির্বাচনের জন্য যে মাঠে নামছে এটিকেই তিনি জবরদস্তি হিসেবে উল্লেখ করছেন। পাশাপাশি জামায়াতের হামিদুর রহমান আজাদ তিনি কিন্তু বলেছেন যে সংলাপের আহ্বানে সারা দেয়নি বিএনপি, সংলাপের একটি বিষয় চলছে, রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সমঝোতায় আসার জন্য, সেদিকে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তারা যেভাবে আন্দোলন করছে অর্থাৎ জামাত, তার বিপরীতে যদি বড় দলগুলো মাঠে নামে তাহলে কিন্তু সংঘাতের একটি আশঙ্কা রয়েছে। সবশেষ প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের বলেছেন যে ঐক্য পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে। শুধু এখানেই কিন্তু নয় রাব্বি, বিষয়টি রয়েছে নির্বাচন আয়োজনেরও কিন্তু অনেক ব্যাপার রয়েছে, যেখানে গণপ্রতিনিধিত্ব আদেশ নিয়েও আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, আমরা একটু সেই দিকে দেখে আসতে চাই রাব্বি। আরপিও সংশোধনী নিয়ে বিএনপি সহ বেশ কয়েকটি দল ক্ষুব্ধ। নেতাদের অভিযোগ, অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই জোটের প্রতীকে ভোট করার বিধান বাতিল করা হয়েছে, দ্রুত এই ধারার পুনর্বহাল চান তারা। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের দীর্ঘ সময় ধরেই জোটের প্রধান রাজনৈতিক দলের প্রতীকে শরিক দলের প্রার্থীদের ভোটে লড়ার রেওয়াজ রয়েছে। তবে সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন হওয়ায় এখন আর থাকছে না সে সুযোগ। ফলে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে প্রার্থীদের, যা চলমান রাজনীতিতে যুক্ত করেছে নতুন বিতর্ক। এ সংক্রান্ত সংশোধনী পাশ হওয়ার আগে আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দিয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। তা আমলে না নিয়ে ৩রা নভেম্বর অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। তবে গেজেট প্রকাশের পরও থেমে নেই দলগুলো। দলীয় প্রতীকের পাশাপাশি আগের মতো জোটের প্রতীকে ভোট করার সুযোগ ফেরাতে ইসির দ্বারস্থ হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, 12 দলীয় জোট সহ কয়েকটি দল। এটা তো হঠাৎ করে দলগুলোর উপরে চাপিয়ে দেওয়াটা কিন্তু যৌক্তিক কোনো কথা না। আপনার দলগুলোর সঙ্গে তো আপনার তো আলোচনাই করেননি, বসবেন, কথা বলবেন, মতামত নেবেন। অতীতের একটা জায়গা থেকে হঠাৎ করে আপনি ডিপার্ট করছেন, ওনারা কাজটা ঠিক করেননি। আমাদের দলের অবস্থান তো হলো নিজস্ব প্রতীকে করা, কিন্তু একই সাথে আগামী নির্বাচনে আমরা বলেছি যে জনপ্রিয় অন্য কোনো প্রতীকে নির্বাচন করার বিধানটা আগের মতন থাকা দরকার। নির্বাচন কমিশন এটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক কায়দায় এই সিদ্ধান্তটা নিয়েছে। রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা থাকা উচিত
যে তারা কোন প্রতীকে নির্বাচন করবে, জোটবদ্ধ প্রতীকে নির্বাচন করবে না নিজস্ব প্রতীকে নির্বাচন করবে। আপনারা আমাদের সাথে কোনো আলাপ আলোচনা না করার প্রেক্ষিতে সেটা রাজনৈতিক দলকে প্রতিপন্ন করা হয়েছে। আমরা দাবি করব নতুন যে অধ্যাদেশটা করেছে এটা বাতিল করার জন্য। একটা জোট কেন হয়? জোট হয় নির্বাচনে জেতার জন্য, কৌশলগত একটি বিষয়। তো সেক্ষেত্রে কেউ যদি মনে করে না জোটের প্রতীকে ইলেকশন করব, সেই অপশনটা রাখা দরকার ছিল। তো সরকার কোনো অপশন রাখে না। আমার কাছে মনে হয় কোনো দল মনে করে যে বিএনপির এই জাতীয় সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। সেই জায়গা থেকে অনেকে চায়নি যে আসলে এইভাবে অপশনটা রাখা হোক। সমমনা দলগুলোর তৎপরতায় কি ফল আসতে পারে সেদিকে নজর রাখছে বিএনপি। আমরা হাল ছাড়ি নেই, এখন দেখি তারা কি করে। সবাইকে ইলেকশন কমিশনকে বলতে হবে যেটা এটা হয় না। আমরা যেটা চেয়েছিলাম সেটা তো বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু না। অতীতের নির্বাচনগুলো সবাই কিন্তু এই মার্কেটিং করেছে, এমনকি 18 সালের নির্বাচন জামাতও ধানের শীষ মার্কেটে নির্বাচন করেছে। তো সুতরাং এবার কিছু গোষ্ঠীকে পক্ষপাতিত্ব করার জন্যই এটা করা হয়েছে, তবে এটা ডেমোক্রেটিক প্রসেসে ঠিক না। তবে প্রতীক ইস্যুতে আরপিওতে নতুন করে ফের কোনো সংশোধনীর বিরোধিতা করছে জামায়াত। আমরা বলেছি যে সিদ্ধান্ত রদবদল না করা, কারণ সরকার যদি দলের চাপের মুখে যদি দলীয় ইন্টারেস্ট সার্ভ করার জন্য এত বড় একটা বিষয় সিদ্ধান্ত পরিবর্তন করে, তাহলে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। আজকে যদি একটা দলের দাবির মুখে একটা সিদ্ধান্ত চেঞ্জ করে, তাহলে আরেকটা দল আরও 3টা নিয়ে যাবে। প্রতীক সংক্রান্ত বিধানে এনসিপির অবস্থানও জামায়াতের মতোই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মুসলিম, আমরা দেখছিলাম যে ফারুক ভিয়া রবিনের যে রিপোর্টটি, সেখানে আরপিও যে সংশোধনী সেটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আসলে কি বলছেন। রাবি, মূলত গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর এই যে বিষয়টি ছিল, জোট হলে প্রতীকের যে ভোটের বিষয়টি রয়েছে, জোটের প্রতীকে ভোট, এই বিষয়টির যে চুম্বক অংশগুলো, সেখানে একবার আমরা খুব সংক্ষেপে দৃষ্টি দিতে চাই। সেখানে যেটি বলা হয়েছে যে এই আরপিওর কিছু ধারা সংশোধনী নিয়ে ক্ষুব্ধতা আছে, আলোচনা ছাড়া বিধান বাতিলের অভিযোগ আছে, এবং এই যে ধারাটি ফেরাতে ইসিতে আবেদন করা হয়েছে, পক্ষে অবস্থান আছে বিএনপির, বিপক্ষে জামায়াত এবং এনসিপির। আমি মূলত একটু ভিন্ন দিকে যদি আপনার দৃষ্টি আকর্ষণ করি, প্রতীক ইস্যুতে কিন্তু এনসিপি এক সময় বেশ লম্বা সময় ধরেই নির্বাচন কমিশনকে স্বৈরাচারী ভূমিকার কথা বারবার তারা বলে আসছিল এবং তারা প্রতিবাদ জানিয়ে আসছিল, এবং যত দিন যাচ্ছে আসলে নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু অন্যান্য রাজনৈতিক দলেরও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেশ ক্ষুব্ধতা দেখা যাচ্ছে। তবে এই যে জোটের প্রতীকে যে ভোট, এই সুযোগটি মূলত রাজনৈতিক দলগুলো, যারা বৃহৎ রাজনৈতিক দল, জনগণের কাছে পরিচিতির পরিমাণ যাদের বেশি, তাদের প্রতীকটি অনেক বেশি পরিচিত, সেই ক্ষেত্রে আসলে রাজনৈতিক কৌশল, নির্বাচনী কৌশল, জয়ের কৌশল হিসেবে এই যে জোটের প্রতীকে ভোট, এটিকে রাজনৈতিক দলগুলো বেশ লম্বা সময় ধরেই ব্যবহার করে আসছিল, এবং ভোটের মাঠে আসলে বিজয় যখন চূড়ান্ত কথা হয়, শেষ পর্যন্ত দলগুলো যারা জোট করেন, সেখানে বৃহৎ দল যিনি নেতৃত্বে থাকেন তার প্রতীক নিয়ে অন্যান্যরা ভোট করতে চান। সেই ক্ষেত্রেই মূলত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়নি এমন অভিযোগ করা হচ্ছে, এবং বিষয়টিকে ফেরাতেও আবেদন করা হয়েছে। মুরসালিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ রাব্বি। আরপিও সংশোধনী দলগুলোর মধ্যে ঐক্যমত্য এবং সামনে নির্বাচন নিয়ে, ব্যবস্থাপনা নিয়ে সরকারের অবস্থান এবং রাজনৈতিক দলগুলোর মতবিরোধ, সব বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছে অন্য খবরে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন তারেক রহমান। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার 1 থেকে 2 দিনের মধ্যে ঢাকায় আসছেন তিনি। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি ও ভূ রাজনৈতিক কারণে তার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা ফোর্সের জন্য সরকারের কাছে আবেদন জানানো হবে। দেখব আহমেদ সালেহিনের রিপোর্ট। দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান থাকবেন মায়ের বাড়ির পাশেই। প্রস্তুত হচ্ছে 196 নম্বরের বাড়িটি। গুলশান এভিনিউর এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ। বাইরে করা হয়েছে নতুন রং। নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনী আছে সীমানা প্রাচীরে। অন্যদিকে গুলশান 2-এর 86 নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমান তিনি দেশে ফিরলে এই কার্যালয়ে তিনি অফিস করবেন এবং তিনি তার রাজনৈতিক কার্যক্রমগুলো চালাবেন এই অফিসে ঘিরেই। কার্যালয়, বাসা সবই প্রস্তুত হচ্ছে। তবে কবে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এ নিয়ে জানতে চাওয়া হয় চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের কাছে। ওনার সাথে আমার সর্বশেষ যখন কথা হয়েছে উনি বলেছিলেন যে আমি দেশে আসার আগে আপনাকে 1 মাস সময় দেব।
আমার আসার দিনটা। কিন্তু ওনার নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্দ্বিধায় বলতে পারি উনি ইলেকশন শিডিউলের ডিক্লারেশন ইন এ ডে অর টু উইল কাম, ডেফিনেটলি ডিসেম্বর ফার্স্ট উইকের মধ্যে আসবেন ইনশাআল্লাহ। ভূ রাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের, এমনটা জানিয়ে ফজলে লাহিয়া আকবর বলেন তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা। বর্তমান পরিস্থিতিতে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি ইজ আ মাস্ট। তারেক রহমান কিন্তু এক ব্যক্তি নন, উনি এখন শুধু বিএনপির লোক না। ওনার কিছু যদি ঘটে যায় একটা দেশে এমন একটা পরিস্থিতি হবে যেই আমরা স্থিতিশীলতা এবং ভবিষ্যতে একটা ইলেকশন সবই কিন্তু বানচাল হবে। ওনাকে একদিকে জনগণের সাথে মিশতে হবে, সেই সুযোগ করতে হবে, আরেকদিকে ওনার নিরাপত্তাও দেখতে হবে, এবং এটা কিন্তু হাইলি প্রফেশনাল একটা ব্যাপার। সরকারের যে স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে ভিভিআইপি প্রোটেকশন, তারা অথবা সেনাবাহিনী এই দায়িত্ব নিতে পারে। ইতিহাসে এরকম অনেক ঘটনা আছে, এরকম ক্রিটিক্যাল টাইমে কিন্তু টার্গেট হয়ে যেতে পারে। এদিকে আমাদের সর্বোচ্চ নজর রাখা আমাদের সকলেরই প্রয়োজন। গত মাসেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য 2টি বুলেট প্রুফ গাড়ি কিনতে বিএনপিকে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শিগগিরই হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 10ম গ্রেড সহ 3 দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান। পরে শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড, জল কামান দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দাবি আদায়ে কাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড আর জলকামান দিয়ে শিক্ষকদের শাহবাগ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা পুলিশের। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ মোড় অভিমুখে অগ্রসর হন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা। ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে নিয়ন্ত্রণের চেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর। এ সময় আহত হন অনেক শিক্ষক। ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমার চোখের সামনে অসংখ্য শিক্ষক আহত হয়েছে, ওরা নারী শিক্ষকদেরকে পর্যন্ত ছাড়ে নাই। জল কামান দিল, টিয়ার সেল দিল, লাঠি চার্জ করলো কেন? সাউন্ড গ্রেনেড দেওয়ার পরে আমাদের উপরে পানি ছোড়া শুরু করছে। আমাদের অপরাধটা কি? এক পক্ষ তো মেনে নিচ্ছে, এক পক্ষ না, ওদের সবাই মানে মেইন যে নেতা, তো এই নেতা তো এখান থেকে সমর্পণ করে চলে গেছে, চলে যাবে আর কি। এর মধ্যে আরেকটা গ্রুপ ব্যারিকেড ভাঙা শুরু করলো। এই ব্যারিকেড ভাঙার পরে তো যেটা হলো এই যে দেখছেন। শনিবার সকালে সারা দেশ থেকেই শিক্ষকরা রাজধানীতে এসে অংশ নেন অবস্থান কর্মসূচিতে। তারা বলছেন মানুষ গড়ার কারিগর শিক্ষকদের তৃতীয় শ্রেণীতে রেখে উন্নত জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়। এন্ট্রি পদ 10ম গ্রেডের জন্য আন্দোলন করছি, শতভাগ পদোন্নতির জন্য আন্দোলন করছি। উন্নত মন মানসিকতা সম্পন্ন জাতি হিসেবে গড়ে তোলার জন্য প্রাথমিক শিক্ষকদেরকে 10ম গ্রেড সুনিশ্চিত করাটা এখন একান্তই সময়ের দাবি। এদিকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে রোববার থেকে কর্মবিরতির ডাক দেন আন্দোলনরত শিক্ষকরা। সকল প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে। এর আগে খুলনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আন্দোলনে পড়াশোনা বিঘ্নিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ওনারা আন্দোলন করতে পারেন, কিন্তু আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যেন পড়াশোনায় বিঘ্নিত না হয়, এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয়। এক লাফে 13তম থেকে 10ম গ্রেডে আসার কোনো যুক্তি নেই বলেও মন্তব্য করেন উপদেষ্টা। আমাদের এই অবস্থাতেই কাজ করতে হবে, এটা ধরে নিয়েই আমাদের আগাতে হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চাহিদার বিপরীতে উদ্বৃত্ত উৎপাদন রয়েছে, স্বাভাবিক সরবরাহ, তবুও সংকটের অজুহাতে অস্থির পেঁয়াজের বাজার। চলতি মাসে 7 দিনে কেজিতে 40 টাকা বাড়িয়ে বাজার থেকে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে 173 কোটি টাকারও বেশি। আগস্ট ও সেপ্টেম্বর 2 মাস খুচরা বাজারে মান ও জাত ভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল 80 থেকে 85 টাকা। পুরো অক্টোবর জুড়ে ছিল 80 টাকা। হঠাৎ করে 1 নভেম্বর এক লাফে 25 টাকা বেড়ে 105 টাকায় পৌঁছে যায়। এরপর 4 নভেম্বর 110 ও 5 নভেম্বর তা থেকে 120 টাকায়, অর্থাৎ 5 দিনে কেজিতে বাড়ে 40 টাকা। কিন্তু কারণ কি? পুরোটাই আমাদের দেশি মালে চলছে, এখন দেশি মালও একটু শর্ট হয়ে গেছে। ব্যবসায়ীরা এমন দাবি করলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত অর্থ বছরে বেড়েছে পেঁয়াজের চাষ ও উৎপাদন। এখনও চাহিদার বিপরীতে রয়েছে যথেষ্ট মজুত। গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদকে আমরা সম্প্রসারণের চেষ্টা করেছি, সেটা আমরা
ইতিমধ্যে বাজারে আসা শুরু করেছে। উৎপাদন ও সরবরাহ নিয়ে কৃষি সম্প্রসারণের দাবির মিল পাওয়া যায় বাজার বিশ্লেষণেও। কেননা গেল অক্টোবরেও সর্বোচ্চ দাম ছিল ৮০ টাকা, অথচ এর আগে ২০২৩ ও ২০২৪ সালে জুন মাসেই ১ কেজি পেঁয়াজের দাম ছাড়ায় ৮৫ টাকা, যা বেড়ে অক্টোবরে পৌঁছায় ১১৫ টাকায়। ফলে এবার নভেম্বরের এই আকস্মিক দামের পেছনে কারসাজি দেখছেন ভোক্তারা। সাধারণ মানুষের জন্য এটা বিরাট একটা ভোগান্তি, কারণ ৪০ টাকা পেঁয়াজের কেজিতে বেড়ে গেছে। হয়তো বা মনে হচ্ছে যে সিন্ডিকেট ঢুকে গেছে আবার আগের মতো। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে দেশের দৈনিক পেঁয়াজের চাহিদা ৭,৭১৫ মেট্রিক টন। সে হিসেবে নভেম্বরের ৭ দিনে কেজিতে ৪০ টাকা পর্যন্ত বাড়তি ধরলেও বাজার থেকে অসাধু ব্যবসায়ীরা তুলে নিয়েছেন ১৭৩ কোটি টাকারও বেশি। কৃষিবিদরা বলছেন মৌসুমের শেষ দিকে সরবরাহ কমা স্বাভাবিক হলেও অভ্যন্তরীণ উৎপাদনের চাহিদা পূরণ সম্ভব। অনেকগুলি কোম্পানি চাইছে আমরা আমদানি করি বিদেশ থেকে, এটা করতে দেওয়া উচিত না, কারণ এইটুকু হিট এইটুকু স্ট্রেস তাকে সহ্য করতে হবে। ২০২৪-২৫ অর্থ বছরে সারা দেশে ২,৯৩,৪৩১ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। উৎপাদন ৪.৪৫ লাখ মেট্রিক টন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। শাটডাউনে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে অচলাবস্থা, হাজারেরও বেশি ফ্লাইট বাতিল, শিডিউল বিপর্যয় ৪,০০০। সিনেটে রিপাবলিক ডেমোক্র্যাট দ্বন্দ্ব অব্যাহত। নতুন টেলিকম গাইডলাইনে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন। রাজধানীতে এক অনুষ্ঠানে টেলিকম ব্যবসা একচেটিয়াভাবে মোবাইল অপারেটরদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন দেশীয় উদ্যোক্তারা। অংশীজনদের নানা আপত্তির মধ্যেই গেল ২২ সেপ্টেম্বর জারি হয়েছে নতুন টেলিকম পলিসি, যার আওতায় সেবাদাতাদের জন্য আইসিএসপি, এনআইসিএসপি, সিএমএসপি ও এফটিএসপি এই 4টি গাইডলাইন তৈরি করছে সরকার। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব গাইডলাইনের নানা ধারা নিয়ে আপত্তি তোলেন দেশীয় উদ্যোক্তারা। তাদের অভিযোগ, নতুন গাইডলাইনে মোবাইল অপারেটররা তারবিহীন ওয়াইফাই সেবা এবং ভবনে ফাইবার কানেক্টিভিটি দেওয়ার সুযোগ পাচ্ছে। ৬৫% বিদেশি মালিকানার টেলিকম প্রতিষ্ঠান ট্রান্সমিশন নেটওয়ার্ক স্থাপনে বিনিয়োগের সুযোগ পাবে। দেশীয় আইএসপি প্রতিষ্ঠানকে ৫.৫% রাজস্ব ভাগাভাগি করতে হবে সরকারের সঙ্গে। সাবমেরিন কেবল ও আইটিসি থেকে ব্যান্ডউইথ কিনতে বিভিন্ন ফি ও কর বাবদ ৩% খরচ বেড়ে দাঁড়াচ্ছে ১৭%। পরিষ্কার বললেই হয়, আমরা পুরো ইন্ডাস্ট্রি চাই যে বিদেশি ইনভেস্টমেন্ট আসুক, তারাই এই দেশের দিকে ব্যবসা করুক, তাহলে আমরা এখন থেকে বন্ধ হয়ে যাই। যদি আমাদের পক্ষে না আসে, সকলকেই অনুরোধ করব যে আইনের আশ্রয় নেন, এটা আইনেই মোকাবেলা করা হোক। সরকারের অনুমতি না পাওয়ায় বেসরকারি খাতের সাবমেরিন কেবলের কাজ আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেন আইএসপিএবির সভাপতি। প্রাইভেট সেক্টরে সাবমেরিন কেবল আসলে আপনারা যেটা 50 MBPS 20 MBPS এর প্যাকেজ ইউজ করেন, 100, 200, 500, 1 জিবির প্যাকেজ পাবেন সমমূল্যে। অনুষ্ঠানে টেলিকম খাতের আইজিডব্লিউ, আইসিএক্স, আইটিসি, এনটিটিএন ও আইএসপিএবির নেতারা উপস্থিত ছিলেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে দীর্ঘ সরকারি অচলাবস্থা বা শাটডাউনের প্রভাবে আকাশপথে নেমেছে বড় বিপর্যয়। বাতিল বা বিলম্বিত হয়েছে ৫,০০০-এরও বেশি ফ্লাইট। এদিকে সিনেটে ফিলিবাস্টার বাতিলের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান অচল অবস্থা ৩৮তম দিনে পৌঁছালো। সিনেটে এখনও রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দ্বিমত চলছেই। এবার খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করলো বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নেন শান্ত লিটনরা। এই সিরিজ দিয়েই ৪.৫ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের সঙ্গে নতুন পথ চলা শুরু মোহাম্মদ আশরাফুলের। স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। গুপ্ত শক্তিকে ব্যবহার করছে পরাজিতরা। গণতন্ত্রে বাধা সৃষ্টিতে ফ্যাসিবাদ বিরোধী কেউ কেউ। ঐক্যে জোর তারেক রহমানের। কোনো দলের স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয়। জামাতের আলোচনায় প্রস্তাবে সাড়া নেই। কোনো দলকে রেফারির ভূমিকা চায় না বিএনপি। রাস্তায় নামলে সংঘর্ষের শঙ্কা খসরু। ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। প্রাথমিক শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা। আহত অনেকে। কাল থেকে কর্মবিরতির ডাক। অযৌক্তিক আখ্যা উপদেষ্টার। পড়াশোনার ক্ষতি হলে ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।